রায় পাল্টে দেওয়া মামলায় ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, নিয়োগ বদলি ও জামিন বাণিজ্য সহ পশ্চিমা সংস্কৃতির মতো বান্ধবী তৌফিকার সাথে লিভ টুগেদার করতেন আইনমন্ত্রী আনিসুল হক। দুর্নীতির রামরাজত্ব কায়েম করে শত শত কোটি টাকা কামিয়ে হয়েছেন সিটিজেন ব্যাংকের মালিক আনিসুল হকের অপকর্ম নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো 20,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সহ 4 এমপির বিরুদ্ধে তদন্তে দুদক। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পালাতে গিয়ে গ্রেপ্তার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে বিতর্ক আলোচনা কম নয়। রায় পাল্টে দেওয়া মামলায় ফাঁসি, অর্থ হাতিয়ে দেওয়া, নিয়োগ বদলি ও জামিন বাণিজ্য সহ নানা অভিযোগ করেছে তার বিরুদ্ধে। নির্বাচনী হলফনামায় ও উঠে আসে 10 বছরে 218 গুণ নগদ অর্থ বৃদ্ধি সহ নানা অসঙ্গতি। যারা দুর্নীতি করতে অভ্যস্ত তারা বিচারের আওতায় আসবেন। আনিসুল হকের এমন বক্তব্য এখন তার নিজের জন্যই প্রযোজ্য হতে চলেছে। 2014 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে আওয়ামী লীগের 2 বারের সংসদ সদস্য আনিসুল হক 2 বারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 10 বছরে তার অর্থ সম্পদ বৃদ্ধির পরিমাণ রীতিমতো প্রশ্নবিদ্ধ। নির্বাচনী হলফনামা তথ্য অনুযায়ী 2014 সালে তার কাছে নগদ অর্থ ছিল মাত্র 5 লাখ টাকা। 2024-এ তা বেড়ে 10 কোটি ছাড়াই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণও 10 বছরে বেড়েছে 2.5 কোটিরও বেশি। 5 বছরের ব্যবধানে স্থাবর অস্থাবর সম্পদের পার্থক্য বিপুল। অস্থাবর সম্পদ 11.5 গুণ ও স্থাবর সম্পদ বেড়েছে প্রায় 4 গুণ। 2014 ও 18 সালে হলফনামা অনুযায়ী আনিসুল হকের কোনো শেয়ার, সঞ্চয়পত্র, মৎস্য খামার, অকৃষি জমি ও স্বর্ণ ছিল না। তবে 2024 সালে হলফনামায় সিটিজেন ও এক্সিম ব্যাংকে তার শেয়ার 40 কোটি টাকার বেশি। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, গেল 5 বছরের সম্পদ বৃদ্ধি তালিকার শীর্ষে এই আনিসুল হক। বাংলাদেশের বিচার ব্যবস্থা কিভাবে সরকার কর্তৃক নিয়ন্ত্রণ করা হতো সে বিষয়ে খুব শক্ত একটি প্রমাণ আমাদের হাতে এসেছে। সামরিক গোয়েন্দা সূত্রের মাধ্যমে পাওয়া দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যকার এই কথোপকথন সুস্পষ্ট প্রমাণ করে, সরকার যেভাবে চায় দেশের আদালত ঠিক সেভাবে রায় প্রদান করে। 31 জানুয়ারি 2018 জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন আদালতে শুনানিতে হাজির হন, সেদিন দুপুরে আইনমন্ত্রী আনিসুল হককে এই ফোন কলটি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। আসুন আমরা কলটির রেকর্ডটি শুনি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, ওই যে কোর্টে ওর নামটি দিয়ে গেছে। আরে সকালবেলা থেকে প্রধানমন্ত্রী, সরকার, দুদক এগুলো ক্যাটারিং শুরু করতে আমিনুল ইসলাম, আমিনুল হক, আমিন, হ্যাঁ হ্যাঁ, ওকে দিছে আগে। এই কল্পনা এবার কি কালকে শোনো না, কালকে প্রধানমন্ত্রী সিলেটে গেছে, ওই কাজের সাথে এই কাজ মিলে গেছে। তুমি একটু মেজাজটা ঠিক রাখো। শোনো একটা কথা শোনো, এই তুমি ওনাকে বলো, হ্যাঁ তুমি ওনাকে জজ সাহেবকে বলো যে যদি উনি আজকের শেষে যদি উনি 5-6 তারিখের তারিখটায় দিল, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো না, আর না হলে 25 তারিখে চলে যাও। 25 এটা এই মামলা, এটা আচ্ছা আচ্ছা, বুঝছো না? আচ্ছা, উনি নাম আমি তখন এই মতো ধরতে পারছি না, ওর নাম রে, তখন আমি ওনাকে দিয়ে বলবো আর কি যে আপনি ওর নাম কি এটা 25 তারিখে চলে যান, 8 তারিখে ওর নাম কি যেটা আছে, ঠিক আছে না? ওকে, তাহলে এখন তুমি ওনাকে ফোন করে বলো, ওকে বলে দাও উঠতে নেমে গেছে। ঠিক আছে, আমি যা করার করছি। আচ্ছা ঠিক আছে। এই কথোপকথনে এটা বেশ পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে যে আইনমন্ত্রী তার পদের অপব্যবহার করে বিচারিক কার্যক্রম প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং পাবলিক প্রসিকিউটর আইনমন্ত্রীর সাথে সুসম্পর্কের কারণে দেশের বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করতে আইনমন্ত্রীকে ব্যবহার করেছেন। শেখ হাসিনাকে সন্তুষ্ট করতে আইনের নানা ধরনের ফাঁকফোকর আবিষ্কার করে বেগম খালেদা জিয়াকে জেলে ঢোকানো, মিথ্যা মামলায় জামাত ইসলামের সিনিয়র অনেক নেতাদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলানো, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে বয়স বিবেচনা না করে অনেক বৃদ্ধ শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের ফাঁসি কার্যকর ইত্যাদি নানা দৃশ্যমান অপকর্ম করে শেখ হাসিনার ইচ্ছা পূরণ করে নিজেকে একটি আলাদা অবস্থানে নিয়ে যান আনিসুল হক। শেখ হাসিনার আস্থা অর্জনের পাশাপাশি চলতে থাকে দুর্দান্ত গতিতে মন্ত্রী আনিসুল হকের দুর্নীতি, অপরাধ ও লুটপাটের জয়যাত্রা। 2014 সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা মহানগরের আদালত যত নিয়োগ হয়েছে তার অধিকাংশই খাতা পরিবর্তন, জালিয়াতি, পরীক্ষা না দিয়েও চাকরি হয়, নানা
অনিয়ম, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য সহ পাহাড়সম অপরাধ সংঘটিত হয়েছে সরাসরি আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে ও সাবেক সচিব মরহুম আবু সালেহ শেখ মোহাম্মদ জহুল হক দুলাল ও বর্তমান সচিব গোলাম সারওয়ারের তত্ত্বাবধানে। মন্ত্রী আনিসুল হক তার ক্ষমতা খাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ও তার চরম অনুগত গোলাম সারওয়ারকে সচিব পদে বসিয়েছেন আইন বহির্ভূতভাবে। এরপর নির্বিঘ্নে চালিয়েছেন দুর্নীতি রাজত্ব। এই সরওয়ার আইজিপির অফিস সহ বিভিন্ন অর্থস্থান দপ্তরে আর্থিক বড় লেনদেনের খাতগুলো থেকে নিয়মিত বিপুল অঙ্কে টাকার ভাগ পান। মুখোশের আড়ালে নিয়মিত বিপুল অঙ্কের মাসোহারা নেন, যার একটি বড় অংশ তিনি দিয়ে দেন দুর্নীতিবাজ আনিসুল হককে। মন্ত্রী আনিসুল হক তার প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে অর্থস্থান আদালতের নিয়োগ কমিটিতে বাধ্য করে সারা বাংলাদেশে প্রায় সকল জেলা উপজেলায় চতুর্থ শ্রেণীর পদে প্রায় 2000-এর মতো কর্মচারী নিয়োগ দিয়েছেন কেবলমাত্র নিজের একটি উপজেলা কোসবা থেকে। অথচ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সরকারি চাকরি সংক্রান্ত নিয়োগ বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে যে চতুর্থ শ্রেণীর চাকরিতে নিয়োগ প্রাধান্য পাবে স্থানীয় জেলার আবেদনকারীরা। অথচ আইনমন্ত্রী তার অনুগত আইন সচিব গোলাম সারওয়ার এই বিধান লঙ্ঘন করে বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক কর্মচারী নিয়োগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দাদের মধ্য থেকে। অব্যাহত চাপ প্রয়োগ করে বহু বিচারককে অপরাধ কর্মে জড়াতে বাধ্য করেছে খোদ আইনমন্ত্রী ও তার বিশ্বস্ত এই সচিব। শুধুমাত্র চট্টগ্রামের কসবা উপজেলার বাসিন্দা হিসেবে যাবৎ নিয়োগ পেয়েছে 34 জন। এরই মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে 14 জন, মহানগর দায়রা জজ আদালতে 4 জন, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে 1 জন, নারী ও শিশু ট্রাইব্যুনালে 12 জন, সিএমএম কোর্টে 3 জন কসবা উপজেলার কর্মচারী নিয়োগ পেয়েছেন। এভাবে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খুলনা, রাজশাহী সহ সারা দেশে অর্থস্থান আদালতে মোট কর্মরত কর্মচারীদের প্রায় 1/4 কসবা উপজেলার। সাদাসিধে ভাব ধরে থাকা মন্ত্রী আনিসুল হক ও তার সচিব গোলাম সারওয়ার নিয়োগ ও দুর্নীতি করে কামিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনে নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি লেখা হয়েছিল, যার শিরোনাম ছিল আইনমন্ত্রী সীমাহীন দুর্নীতির চিত্র, ধ্বংসের মুখে বিচার বিভাগ। কিন্তু এসব চিঠি সরকারের আমলে নেয়নি। আইনমন্ত্রীর মা জাহানারা হকের জীবন দশায় দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও আলাদিনের চেরাগ বলে তিনি হয়ে যান সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান, কেবলমাত্র তার পুত্রের টাকার খনির বদলতে। এর আগে বাংলাদেশের ইতিহাসে কোনো আইনমন্ত্রী কখনো কোনো ব্যাংকের মালিক ছিলেন না। একটি ব্যাংক করতে গেলে ন্যূনতম মূলধন প্রয়োজন হয় প্রায় 40 কোটি টাকার মতো। প্রশ্ন হলো, সিটিজেন ব্যাংক নামের ব্যাংক করার টাকা কোথা থেকে পেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক? মায়ের মৃত্যুর পর আইনমন্ত্রী তার ব্যাংকের চেয়ারম্যান বানিয়ে দেন নিজের বান্ধবী তৌফিকা করিমকে। বাংলাদেশের মতো একটি ধর্মীয় মূল্যবোধ ধারণা করা দেশের পশ্চিমা সংস্কৃতির মতো তৌফিকার সাথে লিভ টুগেদার করতেন আইনমন্ত্রী আনিসুল হক। আনিসুল হকের বিয়ের কিছুদিন পর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী নূর আমাতুল্লাহ রিনা হক মারা যান। এরপর আর বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। কিন্তু বিয়ে না করেও অন্যের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৌফিকা করিমের সাথে প্রকাশ্যে তিনি লিভ টুগেদার করতেন। এ নিয়েও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আইনমন্ত্রীর প্রেম কাহিনী শীর্ষক একটি প্রতিবেদন লিখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী এসবের কোনো কিছুই তোয়াক্কা করেননি। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ছোট ভাই আরিফুল হকের কাছে মন্ত্রী আনিসুল হক পাচার করেছিলেন দুর্নীতিলব্ধ শত শত কোটি টাকা। আরিফের মৃত্যুর পর তার স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা সন্তান আমেরিকাতে বসবাস করছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এতটা দুর্নীতিবাজ দুশ্চরিত্র আইনমন্ত্রী আর কখনোই ছিল না। পাহাড় সমান অপরাধ নিয়ে আইন ও বিচার ব্যবস্থাকে হাস্যকর বিষয়ে পরিণত করা লম্পট দুর্নীতিবাজ ও চরিত্রহীন আইনমন্ত্রীর বিচার নিশ্চয়ই এবার হবে। 20,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সহ 4 এমপির বিরুদ্ধে তদন্তে দুদক। মালয়েশিয়ার কর্মী পাঠানোর নামে মাত্র 1.5 বছরে প্রায় 20,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, তার পরিবার ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আরও 3 সংসদ সদস্যের বিরুদ্ধে। তাদের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট এই সময় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 4.5 লাখের মতো লোক পাঠিয়ে ওই টাকা হাতে নিয়েছে। এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল, সাবেক 3 সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি, বেজির আহমেদ ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। আর শনিবার দেশের একটি শীর্ষ গণমাধ্যম প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। জানা গেছে, বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো গত 1.5 বছরে মালয়েশিয়া যেতে প্রায় 4.5 লাখ কর্মী ছাড়পত্র দিয়েছে। মুক্তিযোদ্ধা ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ভেরিটে ইনকর্পোরেট সহ 5টি সংস্থা গবেষণায় বেরিয়ে আসে, কর্মী পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রিয় ব্যয় 79,000 টাকা হলেও বাস্তবে সিন্ডিকেটটির প্রতি কর্মীর কাছ থেকে নিয়েছে 5,44,000 টাকা।
সেই হিসেবে 1.5 বছরে মোট 24,000 কোটি টাকার বাণিজ্য হলেও সেখানে সরকার নির্ধারিত ফি ছিল মাত্র 4,000 কোটি টাকা। অতিরিক্ত ফি হিসেবে বাকি প্রায় 20,000 কোটি টাকা ঢুকেছে সিন্ডিকেটের পকেটে।